হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই মার্কেট এবং মার্কেট রিলেটেড যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে এবং আগামীকালের কি ভিউ হতে পারে সেই ব্যাপারটা নিয়ে। তো প্রথমেই আমরা চলে যাব আজকের মার্কেটের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে আরবিআইয়ের আজকের ডেটে পলিসি ইনফরমেশন বা পলিসি রেটের যে ডিসকাশন ছিল সেই বিষয়টা এলো, অর্থাৎ মনিটারি পলিসি। এখন যে বিষয়টা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের যে পলিসি ছিল অর্থাৎ রেপো রেট, সেটা সম্পূর্ণভাবে আরবিআই আনচেঞ্জ রাখলো। এর সাথে সাথে ইনফ্লেশনের যে ভিউটা আরবিআই দিল সেটা হচ্ছে 5%-এর কাছাকাছি থাকবে ইয়ার অন ইয়ার, এবং সেক্ষেত্রে দেখতে গেলে বা আগের যে তাদের ভিউ ছিল সেটা 5.1। সো ইনফ্লেশন সামান্য একটু পরিমাণ কমবে বলে আরবিআই আপাতত ভিউ দিচ্ছে। দ্বিতীয় যে কথাটা, পলিসি রেট সম্পূর্ণভাবে আনচেঞ্জড, এবং নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে জিডিপি সেটা 6.6 থেকে বেড়ে 6.7-এর কাছাকাছি যাবে বলে আরবিআই এক্সপেক্ট করছে, অর্থাৎ এক্ষেত্রেও 0.1%-এর কাছাকাছি বাড়বে বলেই আরবিআই এক্সপেক্ট করছে। তো এই সমস্ত কিছু যদি নিয়ে আসি একই জায়গায়, তাহলে আরবিআইয়ের যে বক্তব্য যে ডোমেস্টিক ইকোনমি আপাতত স্ট্রং রয়েছে এবং ম্যানুফ্যাকচারিং, প্রাইভেট কনজিউমার, এই যে প্রাইভেট কনজামশন, ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং, এই সমস্ত কিছু দিক থেকে দেখতে গেলে আপাতত মার্কেট বা আমাদের যে ইকোনমি সেটা মোটামুটি আপাতত স্ট্রং পজিশনে রয়েছে। এখন এই যে স্ট্রং পজিশনে রয়েছে কথাটা বলছি, এর মানে হচ্ছে আগামী দিনে আমাদের যে মার্কেটের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আপাতত অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ভিউটা কিছুটা পরিমাণ বুলিশই থাকবে, একদম টোটালি যে বেয়ারিশ সেটা কিন্তু নয়। হ্যাঁ, এটা আমি লং টার্ম পার্সপেক্টিভ থেকে বলছি এবং নতুন কোনো ট্রিগার যদি না আসে, এবং সেই দিক থেকে দেখতে গেলে আরবিআইয়ের এই পলিসিটা মার্কেটকে রীতিমতো একটা স্ট্রেংথ দিচ্ছে। এবং পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে আমরা এফপিআইয়ের যে ইনভেস্টমেন্ট সেটাও বেশ অনেকখানি বেড়েছে, এফডিআই ইনভেস্টমেন্ট বেড়েছে অনেকখানি। তো এই সমস্ত দিক থেকে দেখতে গেলে মার্কেট আপাতত একটা স্ট্রং জায়গায় রয়েছে। কিন্তু এক্ষেত্রে আরবিআই আরও কয়েকটা রিস্কের জায়গা তুলে ধরেছে, যেমন হচ্ছে ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট, ভোলাটাইল ক্রুড প্রাইসেস, ইউএসের যে ট্যারিফ রয়েছে সেই ট্যারিফের আনসার্টেনটি, অর্থাৎ ইন্ডিয়া ইউএসের যে ট্রেড ডিল সেটা আপাতত কমপ্লিট হয়নি। এছাড়া আমাদের এল নিনোর প্রভাবে যদি ডেফিসিয়েন্ট মনসুন, এই সমস্ত কিছু নিয়ে এইগুলো আপাতত রিস্ক ফ্যাক্টর রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আরবিআইয়ের ভিউটা অনেকটা পজিটিভ। তো এই ছিল আজকের আপাতত আরবিআইয়ের মনিটারি পলিসি। তো মার্কেট যথারীতি যেটা দেখার সেটা হচ্ছে মার্কেট মোটামুটি 24,624-এর কাছাকাছি জায়গায় এসে ক্লোজ দিল, মোটামুটিভাবে ফ্ল্যাট। তার সাথে দেখতে গেলে সমস্ত কিছুই আপাতত ফ্ল্যাট রয়েছে, কেবলমাত্র স্মল ক্যাপ ইন্ডেক্স সামান্য পরিমাণ বেড়েছে। এছাড়া আমরা যদি দেখি ইন্ডিয়া ভিক্স, সেটাও কুল হতে দেখলাম, ইউএসডি আইএনআর $95 কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে, এবং তার সাথে বিটকয়েন প্রাইসও 64,000। সমস্ত কিছু মোটামুটিভাবে দেখতে গেলে আজকের ডেটে ফ্ল্যাটই রয়েছে। আর যদি আমরা মার্কেটের রেসপেক্টে দেখি, অলমোস্ট 2000-এর কাছাকাছি শেয়ার অ্যাডভান্স, 1300-র কাছাকাছি শেয়ার ডিক্লাইন, হিন্দুস্তান কপার, ওলা ইলেকট্রিক, এনআইএসসিএল, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, গো ডিজিট, এই সমস্ত শেয়ারগুলো আপসাইড, এবং ডাউন সাইডের দিকে দেখতে গেলে ম্যাপমাই ইন্ডিয়া, জিল, এজিস ভোপাক, ভারতী হেক্সা এবং কল্যাণ জুয়েলার্স, এই সমস্ত শেয়ারগুলো রয়েছে। কল্যাণ জুয়েলার্স শেয়ার বাড়ার অন্যতম কারণ ফল করার অন্যতম কারণ হচ্ছে আজকের ডেটে যদি আপনি দেখেন গোল্ড অ্যান্ড সিলভার প্রাইস বেড়েছে। তো এগুলো প্রত্যেকটাই কোরিলেশন, আমি যে কথাটা বারবার বলি যে এই কোরিলেশনগুলোকে যদি আপনি ইউজ করেন আপনি অবশ্যই প্রফিট বানাতে পারবেন। আর যেটা আমরা দেখতে পাচ্ছি নিফটির রেসপেক্টে মোটামুটিভাবে কিছু কিছু শেয়ার রয়েছে যেগুলো 1%, 1.5%-এর কাছাকাছি রয়েছে, আর বাকি সমস্ত শেয়ারের মধ্যেই আপাত দৃষ্টিতে দেখতে গেলে খুব যে বড় পতন বা খুব যে বড় রাইজ সেরকম কিছু নেই। আপাত দৃষ্টিতে দেখতে গেলে মোস্ট অফ দ্য স্টক ফ্ল্যাট বা 1%, 1.5%-এর কাছাকাছি বাড়া কমা এই রেঞ্জের মধ্যে রয়েছে। আজকের ডেটে সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে আমরা মেটাল, অটো এবং রিয়েলটি, এই তিনটে সেক্টরের মধ্যে এবং কিছুটা পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার, এই চারটে সেক্টরের দিকে পজিটিভ ভিউ দেখতে পাচ্ছি। এই চারটে সেক্টরের পজিটিভ ভিউর যে রিজন, সেই রিজনটা হচ্ছে এই আরবিআইয়ের যে পলিসি। তার কারণ আরবিআই যদি রেপো রেট আনচেঞ্জড রাখে, অর্থাৎ ইন্টারেস্ট রেট যদি আনচেঞ্জ থাকে, সব থেকে বেশি পরিমাণ ইন্টারেস্ট আমরা ইউজ করি অটো অর্থাৎ গাড়ি কেনার ক্ষেত্রে, তার সাথে রিয়েলটি অর্থাৎ বাড়ি কেনার ক্ষেত্রে। তো যেহেতু রেপো রেট আনচেঞ্জ রেখেছে,
তাই এই দুটো সেক্টরের মধ্যে মার্কেটের ভিউটা আপাতত পজিটিভ। সেম জিনিসটা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এখন অটো এবং যদি আমরা রিয়েলটি দেখি, এই দুটো সেক্টরকে ড্রাইভ করে বা এই দুটো সেক্টরে বাড়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মেটাল, রাইট? অর্থাৎ গাড়ি বানাতেও মেটাল লাগবে, বাড়ি বানাতেও মেটাল লাগবে। তো সেই কারণে মেটাল ইন্ডেক্সের পরিমাণও অনেকটা পরিমাণ বেড়েছে। তাই সেই সমস্ত দিক থেকে দেখতে গেলে এটা পুরোপুরিভাবে আরবিআইয়ের পলিসি ড্রিভেন র্যালি বলা যেতে পারে এই তিনটে সেক্টরের মধ্যে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, গ্লোবাল ইন্ডেক্সের তরফ থেকে দেখতে গেলে আমরা ডাউ জোন্সকে 1%-এর কাছাকাছি বাড়তে দেখছি এবং তার সাথে আমরা নিকেইকে বাড়তে দেখছি। বাকি সমস্ত ইন্ডেক্স আপাত দৃষ্টিতে দেখতে গেলে ফ্ল্যাট। মার্কেটে নতুন কোনো বড় ট্রিগার আপাতত নেই এবং তার সাথে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস দুটো প্রাইসে মোটামুটি কিছুটা পরিমাণ ফল করেছে। যেহেতু ক্রুড অয়েল ফল করেছে তাই গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে আমরা একটা বড় র্যালিও দেখেছি, প্রায় 3%, 3.5%-এর ওপর র্যালি। আর বেস মেটালের মধ্যেও একটু পজিটিভিটি দেখছি, রাইট? তো এইগুলো প্রত্যেকটাই হচ্ছে মানে ইন্টারেস্ট রেট যদি আনচেঞ্জ থাকে প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে, তো এই টাইপের ভিউই আমরা পাবো এবং সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নিফটির ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে। এখন ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে যেটা দেখতে পাচ্ছি 24,600 একটা স্ট্রং জায়গা, সেখানে আপাতত মার্কেট দাঁড়িয়ে রয়েছে এবং তার সাথে যদি দেখা হয় তাহলে পরপর এই দিকগুলোতে রেজিস্ট্যান্স রয়েছে আর নিচের দিকে স্লাইডলি হালকা সাপোর্ট। উপরের দিকে যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে সেগুলো মোটামুটি রীতিমতো স্ট্রং রেজিস্ট্যান্সই বলা যায়। তাই 24,600 থেকে 800 এই জায়গাটার মধ্যে ভালো রকমের রেজিস্ট্যান্স ফেস করতে পারে মার্কেট এবং সব থেকে বড় যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা 25,000-এর কাছে দাঁড়িয়ে রয়েছে। তাই মার্কেটের যে ভিউটা হবে সেটা কিছুটা রেঞ্জ বাউন্ড টুয়ার্ডস ডাউনওয়ার্ডস হওয়ার প্রবাবিলিটি বা চান্সেস একটু বেশি। যদি মার্কেটের মধ্যে আমরা দেখি যে 24,600 স্ট্রাইক প্রাইসে কল রাইটাররা কমে যাচ্ছে, পুট রাইটাররা বাড়ছে, তখন একমাত্র আমরা এখান থেকে একটা পজিটিভ ভিউর দিকে যেতে পারি বা একটা পজিটিভ মানে ট্রেডের দিকে যেতে পারি, অর্থাৎ বাইং সাইডে যেতে পারি। আদারওয়াইজ আমাদের ভিউটা মোরাললেস রেঞ্জ বাউন্ড থাকারই প্রবণতা অনেক বেশি রয়েছে। আর এছাড়া এই জায়গাগুলোতে ছোট ছোট রেজিস্ট্যান্স রয়েছে, তাই মার্কেট কিন্তু এই মুহূর্তে রেঞ্জ বাউন্ড টু স্লাইডলি নেগেটিভ এইরকম একটা ভিউ নিয়ে আমরা চলতে পারি। সব থেকে বড় রেজিস্ট্যান্স 25,000 আর লোয়ার টার্মে যদি রেজিস্ট্যান্স বলি আমরা 24,800-কে নিতে পারি। তাই 24,800-র কাছে মোটামুটিভাবে একটা রেজিস্ট্যান্স ফেস করবে মার্কেট। তো এই হচ্ছে টোটাল নিফটির রেসপেক্টের সিনারিও। আজকের ডেটে যে র্যালিটা ছিল সেটা সম্পূর্ণভাবে আমাদের এই আরবিআইয়ের তরফ থেকে যে ভিউটা এসছে অর্থাৎ মনিটারি পলিসি সেই রিলেটেডই আজকের ডেটের মার্কেটের মধ্যে আমরা সেই টাইপের মুভমেন্ট দেখলাম। সবথেকে বড় ইম্পর্টেন্ট যে কথাটা লাস্টে না বললেই নয় সেটা হচ্ছে ক্যাশ সিস্টেম, যেটা রিসেন্টলি ইমপ্লিমেন্ট করেছে, যেটা নিয়ে আমি অলরেডি 3-4টে ভিডিও দিয়ে ফেলেছি এবং এই সিস্টেমটা শুরু হওয়ার আগে থেকেই আমি বলছিলাম মার্কেটে একটা মেজর শিফটিং আসতে চলেছে। এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট আপনি যদি লক্ষ্য করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। গতকালের ভিডিওতে আমি যে কথাটা বলছিলাম যে লিকুইডিটি যত বেশি আসতে থাকবে এই জিনিসটা আস্তে আস্তে নিউট্রালাইজ হবে, অর্থাৎ লাস্ট মোমেন্টের যে বড় একটা স্পাইক নিয়ে উঠে যাচ্ছে নিফটি, সেই জিনিসটা প্রথম দিনে দেখবেন এটার অ্যামাউন্ট অনেক বেশি ছিল, দ্বিতীয় দিনের যদি আপনি তার গ্রোথ দেখেন সেটা একটু কম, আজকের ডেটে আরও কম। আস্তে আস্তে যত লিকুইডিটি আসতে থাকবে এই জিনিসটা ধীরে ধীরে নিউট্রালাইজ হবে। তাই সেই কারণে আমি বলবো শর্ট টার্ম ট্রেডারদেরকে এই মাসে খুব কম পরিমাণ আপনি কোয়ান্টিটি রাখুন অথবা ট্রেড করা থেকে বিরত থাকুন, বিশেষ করে 3:15-র পরবর্তী সময়ে। এবং তার আগে আপনি থিটাডিকে বা এই টাইপের জিনিসগুলো যারা প্লে করি আমরা তারা কিন্তু খুব বেশি পরিমাণ পাবেন না। তাই এই মাসটা আমি বলবো যতক্ষণে না স্পাইক নিউট্রালাইজ হচ্ছে আপনি ততক্ষণ অবধি নেকেডে কোনো কাজ করার কথা ভাববেন না এবং অপশন সেলিং বাইং যাই আপনি করুন না কেন সেই জায়গা থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন অ্যাটলিস্ট আগস্ট মাসটা। আগস্ট মাসের এক্সপায়ারিতে মান্থলি এক্সপায়ারিতে পুরো সিনারিওটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে এবং মান্থের লাস্ট দিনেও যেখানে মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে প্রত্যেকেই একটা ব্যালেন্স করার চেষ্টা করেন, নিজেদের পোর্টফোলিও রিব্যালেন্সিং করেন, ওখানেও বড় স্পাইক হওয়ার চান্সেস রয়েছে। তাই ওই দিনগুলো পেরিয়ে যাওয়ার পর আপনি যদি দেখেন তারপরে গিয়ে আপনি ট্রেডিং শুরু করতে পারেন সেপ্টেম্বর মাসের শুরু থেকে। তার আগে অবধি এই সময়টা কিন্তু একটু কসাস থাকবেন
লিকুইডিটি ফ্লো যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ অবধি এই স্পাইকগুলো কিন্তু থাকবে এবং আপনি দেখতে পাবেন ধীরে ধীরে লিকুইডিটি ফ্লো হচ্ছে, যে কারণে এই যে বড় স্পাইকটা তার ব্যাপ্তিটা আস্তে 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 নিউট্রালাইজ হচ্ছে বা কমছে। মার্কেটে বিগ প্লেয়ারদের আগে প্লে করতে দিন, দিয়ে এই পুরো জিনিসটাকে ডাইলুট হতে দিন, তারপরে গিয়ে আপনি ওই জায়গাটায় প্লে করবেন। আদারওয়াইজ এই জিনিসটা কিন্তু আপাত দৃষ্টিতে প্রত্যেকের কাছেই নতুন, প্রত্যেকেই নিজের নিজের স্ট্র্যাটেজিকে ডাইভার্সিফাই করছে বা প্রত্যেকেই নিজের নিজের স্ট্র্যাটেজিকে মডিফাই করছে। তাই আপনারও সেম জিনিসটা করা উচিত। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।